আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদম পারফেক্ট। কে হেল্প করেছে দেখতে হবে না? হে হে করে হেসে বললেন আয়াস। আমি চিল্লিয়ে বললাম, আপনি হেল্প করার বদলে আমার কাজ বাড়িয়েছেন, এসেছে হেল্প করতে। হয়েছে হয়েছে, চলো এবার। হিজাব নিয়ে মুখ ঢেকে দিয়ে বললেন আয়াস। উনি আর আমি বেরিয়ে পড়লাম একসাথে। পৌঁছে গেলাম শপিং মলে। গাড়ি থেকে আমার হাত ধরে নামালেন আয়াস, সাবধানে নিয়ে এলেন সিঁড়ির উপরে। তুমি এখানে দাঁড়াও, আমার ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে হবে, ওইদিকে অনেক ভিড়, গরম লাগতে পারে। আমি মাথা দুলাতেই উনি আমার বাহু ধরে বললেন, কোথাও যাবে না, ওকে? এখানে দাঁড়িয়ে থেকো। ঠিক আছে বললাম তো। আয়াস থেমে গেলেন, আয়াস গেলেন, আমি ঠায় সেখানেই দাঁড়িয়ে থাকলাম। মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দিলাম। আসলেই বেশ গরম। মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা আমার হাত ধরল কেউ, টেনে নিয়ে যেতে থাকলো নিজের সাথে। আরে কে আপনি? আমায় নিয়ে যাচ্ছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? একবার জবাবও পেলাম না আমি। অচেনা ব্যক্তিটি দেয়ালে ঠেকিয়ে দিলেন আমায়। আমি কিছু বলতে উদ্যত হতেই হাড় হিম করা কণ্ঠ ভেসে এলো, তোমার সো কোল্ড বরের সঙ্গে ভালোই আছো তাহলে? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, নীলাদ্র। আমাকে এখানে এক্সপেক্ট করনি মনে হয়, তাই না আনিশা? করবেও বা কি করে? আমাকে মনে আছে তো তোমার? হার্টবিট দ্রুত গতিতে দৌড়ে চলেছে। আমার মুখে কোনো কথা আসছে না, কণ্ঠস্বর কাঁপছে। নীলাদ্রকে কি জবাব দেব সেটা বুঝতে সময়ের পর সময় লেগে যাচ্ছে। ওকে কি বলবো? আমার ধর্মীয় মতে বিয়ে হয়ে গেছে, আমাকে পাওয়ার আশা যেন না রাখে। অনেক কষ্ট করে অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলাম, নীলাদ্র আমি। কি তুমি? এটাই হয়তো বলতে চাও যে তোমার বিয়ে হয়ে গেছে, আমি যেন তোমায় ভুলে যাই, নতুন করে জীবনটা শুরু করি, এসবই বলবে? আবার আটকে গেলাম আমি। চোখ বুজে ফেললাম। জোরে জোরে শ্বাস নিয়ে বললাম, তুমি এখান থেকে যাও, আয়াস আশেপাশেই আছেন। যদি তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ফেলে তবে কিন্তু আবারও খারাপ কিছু ঘটবে। ওহ, তুমি এখন আমার না, ওই আয়াস রায়হানের চিন্তা করছো। নীলাদ্র ভুল বুঝলো আমায়। আমি তো ওর ভালোর জন্যই বললাম। আমি আরো কিছু বলতে নিলেই সে দম নিয়ে বলল, বুঝেছি, সব বুঝেছি। আর কিছু বলতে হবে না। টাকা, সব টাকার খেলা, তাই না? টাকা দিয়ে আয়াস তোমার নিজের করে নিয়েছে। শুধু টাকা নয়, গয়না গাটি, দামি পোশাক, রাজপ্রাসাদের মতো বাড়ি, এই সব দেখে তুমি পাগল হয়ে গেছো। এখন ওকে মেনেও নিয়েছো, তাই না? আবার আরও অনেক কিছু দিয়েছে হয়তো তোমায়, যা আমি দিতে পারিনি। আমাকে বলতে পারতে, আমিও দিতে পারতাম। নীলাদ্রের বিশ্রী কথাবার্তায় গা গুলিয়ে এলো আমার। আপনা আপনি চোখ মুখ খিচে ফেললাম। ক্রুদ্ধ হয়ে বললাম, ছি নীলাদ্র, এসব নোংরা কথাবার্তা কেন বলছো? তুমি কি আগের থেকে এমন ছিলে নাকি হয়ে গেছো এখন এমন? হ্যাঁ, হয়ে গেছে আমি এমন। পাগল হয়ে গেছে আমি। যাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণ না হলে যে কতটা কষ্ট লাগে সেটা তুমি কি বুঝবে? স্বপ্ন তৈরি করে দিয়ে যাওয়া মানুষ যখন নিজ হাতে স্বপ্ন ভেঙে দিয়ে যায় তখন কেমন লাগে জানো? আমি তো প্রায় 10 দিন হসপিটালে পড়েছিলাম, এতটা ইনজুর হয়েছিল আমার। কিন্তু অবাক তো তখন হয়ে যখন জানতে পারি তুমি আমায় দেখতেই আসোনি, চলে গেছো নিজের হবু বরের সঙ্গে। আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছিল। ওকে, বুঝলাম, মানলাম তোমার কথা। কিন্তু তুমি কি একবারও পালানোর চেষ্টা বা চলে আসার চেষ্টা করেছো? হ্যাঁ আমি করেছি। বিয়ে হওয়ার দিনে আমি পুলিশ ডেকেছি, লাভ হয়নি। আর তুমি জানো আমি দেখতে পাই না। একা একা ওই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেতাম? যতটুকু পেরেছি চেষ্টা করেছি। শেষমেশ উনি আমায় ছাড়েননি, বাধ্য করলেন বিয়ে করার জন্য। তাছাড়াও আমার মনে হয় না উনি আমার ভালো টালো বাসেন বলে। ওনাকে আমি ফোনে কথা বলতে শুনেছি, উনি আমায় দয়া করছেন মাত্র। তাহলে তোমার থুতনিতে লাল দাগটা কিসের আনিশা? ওটা তো জাস্ট উনি কিস। থমকে গেলাম। হুড়মুড়িয়ে মুখ ফসকে কি বলতে চাচ্ছিলাম আমি। নিজের ওপরই প্রচন্ড রাগ হলো আমার। এক্ষুনি কি বলতাম? আয়েশ কিস করতে করতে থুতনিতে কামড় বসিয়েছি? কি লজ্জার ব্যাপার। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করবার চেষ্টা করতে থাকলাম। আমার গাল স্পর্শ করলো নীলাদ্র। অস্বস্তিতে ভরে গেল আমার মন। মনে হচ্ছে স্পর্শটা আমার জন্য নয়। ঢোক গিলে দেয়াল ঘেঁষে সরে এলাম আমি। এবার নীলাদ্র আমার হাত ধরে। এবার আমি বিরক্ত হই।
কেননা ওর স্পর্শ করাই ব্যাপারটা আমার কাছে বাজে লাগছে, খুবই বাজে লাগছে। আমি কম্পিত কণ্ঠে বললাম, আমায় যেতে দাও নীলাদ্র। তোমার কাছে চান্স আছে আনিশা, তুমি যদি চাও আয়াসের কবল থেকে মুক্তি পেতে পারো। অনুভূতিটা যেন কোথাও হারিয়ে গেল, অনুভূতি শূন্য হয়ে পড়লাম। ভাবলে শীন হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেলাম। কপালে পড়ল একটা চিন্তার ছাপ, পরনে থাকা ওড়না খামচে ধরলাম। আয়েশ রাইহানের থেকে মুক্তি বিষয়টা শুনে এমন মনের উথাল পাথাল ঝড় যেন মানতে পারছি না আমি। মুক্তি? হ্যাঁ, তোমাদের তো ধর্মমতে বিয়ে হয়েছে তাই না? মৌখিক তালাক দিলেই বিয়ে ভেঙে যায়, এতে করে তুমি মুক্ত হতে পারো। তখন আমরা আবার আগের মতো হতে পারি, পারি না বলো? উন্মাদের মতো কথাগুলো বলে গেল নীলাদ্র। আমি কথা বলার মতো অবস্থায় নেই। মন চাইছে না এমন কাজ করতে। মনটা বলছে তালাক জিনিসটা এখন সব থেকে বেশি জঘন্য তার কাছে। মুখে বলে সম্পর্ক ছিন্ন করা খুব সহজ হলেও আজ আমি বাক্রুদ্ধ। এটা যেন আমার জীবন মরণের প্রশ্ন। নীলাদ্রের কথায় ধ্যান ভাঙে আমার। সে আমার বাহু ছাকিয়ে বলে, কি হলো, কোথায় হারালে? কোথাও না, আমি যাচ্ছি। উনি হয়তো আমাকে খুঁজছেন, না পেলে না জানি এখানেই সিন ক্রিয়েট করে বসবেন। থমথমে গলায় কথাটা বলে হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম আমি। কবে তুমি শুভ কাজটা সম্পূর্ণ করছো? কবে তালাক দিচ্ছ আয়াসকে? পা জোড়া থেমে গেল। দম ফেলে কড়া গলায় জবাব দিলাম, জানি না আমি। ওহ, তার মানে আমার ধারণাই সত্যি। তুমি পারছো না ওই লোকটার থেকে দূরে আসতে। তুমি ভালোবাসছো ওকে, আমার জায়গা দিয়ে দিচ্ছ ওকে। যে নাকি তোমায় দয়া করছে তার প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি। যে তোমায় দিন রাত টর্চার করছে তাকে ভালোবেসে ফেলেছ। তোমার নাকি খুব আত্মসম্মান। তাহলে কোথায় গেল তোমার আত্মসম্মান? আয়াসকে পেয়ে নিজের আত্মসম্মানও জলাঞ্জলি দিয়েছ। নীলাদ্রের বলা প্রত্যেকটা কথা কাটার মতো বিঁধল আমার গলায়। আমি হাঁসফাঁস করছি। তিক্ত হলেও সত্যি যে আমি আয়েশকে মেনে নিতে শুরু করেছি। ভালোবাসার কথা বলতে পারছি না, তবে ওনাকে মানতে আরম্ভ করেছি আমি। বড় শ্বাস ছেড়ে চিল্লিয়ে বললাম, না, আমি ওনাকে ভালোবাসি না, ভালোবাসতে পারিই না। এমন বেমানান লোকের সঙ্গে ভালোবাসা হয় না। যে আমায় দয়া করে তাকে ভালোবাসি না আমি। যে আমায় প্রতিনিয়ত নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয় তাকে ভালোবাসি না আমি। যদি তাই হয় তাহলে মৌখিক তালাক দিতে তোমায় বাধছে কেন? আমার একটু সময় লাগবে, থেমে থেমে বললাম আমি। নীলাদ্র জবাবে বলল, ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। চোখ মুখের ভাবভঙ্গি পাল্টে গেল নীলাদ্রের জবাব শুনে। ও কি আসলেও আমায় কখনো বোঝে? কনফিউজড হয়ে ওকে বললাম, সত্যি? কি সত্যি? আয়েশের শক্ত কণ্ঠ শুনে হক চুকিয়ে গেলাম আমি। ভয়ঙ্কর কিছু ঘটার আভাস এলো। এখন নীলাদ্রির কি হবে? আমারই বা কি হবে? কি করতে চলেছেন আয়াস? উনি আমার কাঁধে হাত রাখলেন। কেঁপে উঠলাম আমি। চোখ খিচে বন্ধ করলাম ভয়ে। কার সঙ্গে কথা বলছিলে? তাও সত্যি মিথ্যের কথা? চোখ মেললাম। নীলাদ্র কি এখানে নেই? হয়তো নেই। আয়েশকে দেখে চলে গিয়েছে। ভালো হয়েছে চলে গিয়েছে। ঠোঁটে ঠোঁট চেপে আয়েশের দিকে ঘুরলাম। বর্তমানে ওনার প্রতি প্রচণ্ড রাগ আর ক্ষোভ কাজ করছে। এমন মানুষের জন্য আমি কি করে ভালোবাসা নামক এই অসাধারণ অনুভূতি অনুভব করতে পারি? না, পারি না। কি হলো বললে না তো এখানে কার সঙ্গে কথা বলছিলে? আর এখানে এলেই বা কেন? আমি তোমায় বলেছিলাম না ওখানে দাঁড়িয়ে ওয়েট করতে। আমার কথা অমান্য করছো কেন? কেন এসেছো এখানে? পালিয়ে যেতে? কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান আছো তুমি? হ্যাঁ বলো, পালিয়ে যাবে তুমি? শেষ কথাগুলো চিৎকার দিয়ে বললেন উনি। কথায় কথায় সেকেন্ডেই ওনার ভালো মুড পাল্টে বোমের মতো ফেটে গেলেন। না বুঝে কেন রাগ করছেন? আমি পালাতে যাব কেন আপনার থেকে? আমার কি সেই সাধ্য আছে বলুন? নেই তো। আমি এখানে শুধু গরমের কারণে এসেছি। ওখানে প্রচণ্ড রোদ। সিঁড়ির ভিতরে শপিং মলেও তো ঢুকতে পারছিলাম না আপনাকে ছাড়া। তাই এখানে এসেছি। আর নিজের সঙ্গে নিজেই কথা বলছিলাম কি কিনবো সেটা নিয়ে। আয়েশ এবারের মতো আমার কথায় বিশ্বাস করলেন। হিংস্র মনোভাবটা কমে এলো ওনার মধ্যে থেকে। আমার মাথা নেড়ে দিয়ে আয়াস হাত শক্ত করে চেপে ধরেন আয়াস। আমি ছাড়াতে গিয়েও ছাড়ালাম না হাত, কারণ এখানকার কিছুই আমি চিনি না। কখনো তো এত বড় শপিং মলে আসেইনি। বেশ কিছুক্ষণ হেঁটে আমায় এনে দাঁড় করালেন শাড়ির শপের সামনে। আমায় বসিয়ে দিলেন আয়াস। দোকানদার আয়াসকে দেখে খুশিতে আটখানা হয়ে পড়লেন। আরে আয়াস স্যার, এতদিন পর তাও শাড়ির দোকানে, ভাবাই যায় না। বসুন বসুন, কি নেবেন বলুন। এই ম্যাডামের
জন্য কোনো শাড়ি? ইয়েস, আপনার দোকানে তো ভালো কালেকশনের শাড়ি পাওয়া যায়, তো যত কালেকশন সব দেখান, বাট একটা জিনিস খেয়াল রাখবেন, শাড়ি যাতে বেশি গর্জিয়াস না হয়, সিম্পল তবে সুন্দর। চোখ ঝোলা শুরু হয়ে এলো আমার। লোকটা তো ভারী কিপটে। দামি শাড়ি কিনে দিলে বুঝি তার অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়ে যাবে? যাই হোক, আমিও ভারী কাজ করা শাড়ি পছন্দ করি না, এমনকি শাড়ি পরার অভিজ্ঞতা নেই বললেই চলে। আগে বছরে 2-1 দিন শখের বশে শাড়ি পরতাম, এখন শাড়ি নিয়ে কি করব? শাড়ি নিয়ে কি করব আমি তো শাড়ি পরি না। আয়েশ আমার উপর ঝুঁকে পড়লেন, সেটা বেশ ভালো মতো আন্দাজ করতে পারলাম। আমিও একটু হেলে গেলাম ভয়ের চোটে। এই ভরা শপিং মলেও কি অসভ্যতা শুরু করবেন নাকি উনি? এই ভেবে গলা শুকিয়ে এলো আমার। পরনো তো কি হয়েছে, আমার জন্য পড়বে, সব সময় পড়তে হবে না, কার একটা স্পেশাল দিন আছে সে কারণে না হয় পড়বে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম নিশা পাখি? আমি দ্রুত মাথা নাড়ালাম। উনি সরে গেলে সোজা হয়ে বসলাম। একটা একটা করে শাড়ি দেখাতে শুরু করলেন দোকানদার, কিন্তু আমি কিছুই বুঝছি না। চোখে না দেখে বুঝবো কি করে শাড়ি কোনটা কেমন? আমার বিষয়টা বুঝে আয়েশ বলে উঠলেন, আই থিঙ্ক কালো রঙের শাড়ি তোমার বেশ মানাবে। চোখ গোল করে ফেললাম। কালো রং? আর কোনো রং খুঁজে পেলেন না? আয়েশ এবার আমার কাঁধে একটা শাড়ি তুলে দিলেন। সাদা রঙটাও সুন্দর, ডু ইউ নো, তোমায় সব রঙে ভালো লাগে, এক এক রঙে এক এক রকম সৌন্দর্য ফুটে ওঠে তোমার মাঝে, আর তাতে খুন হয়ে যেতে পারি আমি। ফিসফিসিয়ে কথাগুলো বলতেই আমি বিষম খেয়ে গেলাম। নিজেকে ধাতস্থ করে হলুদ রঙের একটা শাড়ি কিনলাম। হলুদ রঙে প্রথম দেখেছিলাম তোমায়, যাতে আহত হয়ে পড়েছিলাম, এখন আবারও এই রঙে আমায় মেরে ফেলতে চাও? কানে কানে কথাগুলো বললেন আয়াস। আমি ঢোক গিলে শাড়িটা রেখে দিলাম। উনি আমার হাতে চিমটি কেটে বললেন, এটা কি জানো তোমায় কেন সিম্পল শাড়ি দেখাতে বললাম? কেন? বিকজ তুমি নিজেই গর্জিয়াস। থতমত খেয়ে সামনের দিকে মুখ করলাম। ঢপের চপ দিয়ে চলেছেন উনি, তবুও কেন জানি লজ্জা লাগছে। ঠোঁটে ঠোঁট টিপে দোকানদারকে বললাম, বেগুনি রঙের শাড়ি আছে? মা বলে বেগুনি রঙে আমায় বেশ মানায়, তাই বেগুনি রঙের শাড়ি নিতে মন চাইল আমার, কিন্তু তাতে বাধা প্রদান করে বসেন আয়াস। না, নেবে না বেগুনি রঙের শাড়ি। কাট কাট গলায় বললেন উনি। আমি ভ্রু কুচকালাম। আমার জন্য শাড়ি কিনতে এসেছেন, অথচ আমার পছন্দ অনুযায়ী কিনতে নাকচ করছেন। আমি দৃঢ় কণ্ঠে বললাম, শাড়ি তো আপনি পরবেন না, পরবো আমি, তাই আমার পছন্দের হওয়া উচিত নয় কি? আরো অনেক কালার আছে, লাল, নীল, সবুজ, সাদা, আকাশি, অনেক কালার আছে, যেই কালার শাড়ি ইচ্ছে সেই কালার নাও, কিন্তু বেগুনি কালার নয়। চোয়াল শক্ত করে বলেন উনি। আমি ঠিক করেছি ওনার অনুযায়ী চলবো না। নীলাদ্র ঠিকই বলেছিল, আমিও নিজের কথায় অটল থাকলাম। কেন সবসময় আপনার পছন্দেই কেন মানব? বেগুনি শাড়িতে কি সমস্যা? সমস্যা আছে, আছে, ওই কালার নেবে না তুমি। আই হেট দিস কালার, ওই কালার কিচ্ছু নেবে না তুমি, গট ইট? কথাগুলো উনি এতটাই জোরে বললেন, হয়তো এখানকার সকলে চমকে তামাশা দেখছেন। এই ভেবেই অপমানে মাথা নিচু হয়ে এলো আমার। সামান্য কালারের জন্য ভরা শপিং মলেও অপমান করতে ছাড়লেন না উনি। এই ভেবেই চোখে পানি এসে গেল। হ্যাঁ লিসেন, ওই কালারটা খুব খারাপ, খুব বাজে, ওই কালারের শাড়ি পরলে তুমিও দূরে চলে যাবে। মায়ের মতো আমিও তোমায় কি করছে দিই বলো তো, পারবো না তো তোমায় ছেড়ে থাকতে। ওই কালার নেবে না তুমি, নিতেও পারবে না, আর আমার থেকে দূরেও যেতে পারবে না। অনেক তো মেনেছি আপনার কথা। আপনার যখন আমার নিয়ে এতই ইনসিকিউরিটি, তাহলে কেন লোক দেখিয়ে বাইরে এনেছেন? এখন সকলের সামনে অপমান করছেন। আমি বলেছি আমার সামনে গলা নামিয়ে কথা বলবে, আমার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলবে না। আমার ঠোঁট চেপে ধরে বললেন উনি। আমি চলো চলো চোখ নিয়ে বসে রইলাম, কিছু বলার নেই ওনাকে। দোকানদার পরিস্থিতি সামলাতে কিছু বলতে নিলেই আমার হাত ধরে উঠিয়ে টানতে টানতে নিয়ে আসেন উনি। দেখো, আমি ছেলের বউ হিসাবে আনিশাকে মেনে নিতে পারছি না। ওর মতো অন্ধ মেয়ে এই বাড়ির বউ ভাবতেই অসহ্য লাগছে আমার। কাট কাট গলায় স্পষ্ট করে কথাটি বলে দিলেন মিসেস মালিহা। তাই শুনে সাহাদ সাহেব মুখ তুলে তাকালেন। উনি ল্যাপটপে বসে প্রেজেন্টেশন চেক করছিলেন। অফিসের সবটা তো ওনাকেই সামলাতে হয়। আয়েস তো অফিসের কাজকর্ম সামলাবে না বলে একেবারেই অস্বীকার করে বসে আছে। তারপর সাহাদ সাহেব আবারও গম্ভীর ভাবভঙ্গিতে ল্যাপটপে চোখ রেখে বললেন, হঠাৎ ওকে নিয়ে পড়লে কেন? ছেলেকে নিয়ে তোমাকে চিন্তা নেই, তাহলে ছেলের বউকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ আনিশার জন্য আমার ফেস লস হচ্ছে। ওর বিয়ের কথাটা তো কেউ জানে না, তাহলে ফেস লস হবে কি করে?
আর যতদিনে ওদের বিয়ে সম্পর্কে জানাজানি হবে ততদিনে তো মেবি আয়াস ঠিক ওর বউয়ের চোখের অপারেশন করে ঠিক করিয়ে নেবে। মিসেস মালিহা তবুও দমলেন না, বেশ বিরক্ত হয়ে বললেন, কিন্তু ওদের স্ট্যাটাস তো যা ছিল তাই থেকে যাবে। গরিবকে বড়লোক কি করে রূপান্তর করবে আয়াস? আর ফেস লস হচ্ছে না বলছো? সেদিন আমার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, তারপরে আমার এক ফ্রেন্ড বলল তার ভাগ্নে নাকি রিপোর্টার। সেখান থেকে খবর পেয়েছে আয়াস একটা অন্ধ আর কম বয়সী মেয়েকে বিয়ে করেছে। আমি সামলানোর চেষ্টা করেও লাভ হয়নি। এই নিয়ে কত কথা হয়েছে তুমি জানো? আমি জাস্ট মানতে পারছি না এইসব। তুমি কিছু একটা করো। অদ্ভুত তো, এতে আমি কি করব? ওদের তো বিয়েও হয়ে গেছে। আর আয়াসকে তুমি চেনো মালিহা, ও আনিশার জন্য কতটা ডেসপারেট তুমি সেটা বিয়ের দিন স্বচক্ষে দেখেছো। এখন আনিশার নামে কোনো কথা বললে ও মানবে না। ও ডেম্পারের তো কি, ও তো এমনই। পৃথিবীতে মেয়ের কম পড়েছে? তোমার শেষমেশ মান সম্মান নিয়ে টানাটানি হবে বলে রাখলাম আমি। এখনই কিছু একটা করো সময় থাকতে। অস্থির ভঙ্গিতে কথাগুলো এক নাগাড়ে বলে দিলেন মিসেস মালিহা। ওনার কথাই এবার সাহাদ সাহেব বিরক্তও হয়ে উঠলেন। তিক্ত মেজাজ নিয়ে বললেন, আমি কি করতে পারি? আয়াস কোনো বাধ্য মা বাবার ছেলে নয় যে আমি ওকে বুঝিয়ে দেব আর ও সেটা হাসি মুখে পালন করে যাবে। আনিশার থেকে ওকে দূরে করতে চাইলে বাড়িটাই তছনছ করে দিবে ও। আমি এসব পারবো না। যতই হোক ও তো তোমার ছেলে, বুঝিয়ে না হয় ব্ল্যাকমেল করো বা বাধ্য করো। আনিশাকে আমি নিতে পারবো না। আমাদের প্রেস্টিজ এর কথা অন্তত ভাবো। আর যদি আনিশাকে এই বাড়ি থেকে না তাড়াতে পারো আমি চলে যাব আমার মায়ের বাড়ি। এই বলে রাখলাম। কথাগুলো চিল্লিয়ে বলে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেলেন মিসেস মালিহা। সাহাদ সাহেব পড়লেন এক বিরক্তিকর অবস্থায়। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। ওনার ছেলেকে উনি ভালোভাবেই চেনেন। যেখানে ও নিজের বাবাকে বাবাই হিসেবে মানে না, সেখানে নিজের বাবার কথায় নিজের বউকে ছেড়ে দেওয়া একটা স্বপ্নের মতো। বিষণ্ণ মনে ব্যালকনিতে হাঁটু কুঁজে বসে আছি আমি। একবার ভাবছি নীলাদ্রির কথা, আর একবার আয়েশের কথা। দুজনের কথাই আমার মনে ঘুরপাক খাচ্ছে। আয়েশের বারবার করা আমার প্রতি সেই সব খারাপ আচরণ সহ্য করার পর মনে হচ্ছে নীলাদ্রির কথাগুলো অক্ষরে অক্ষরে ঠিক। আমার উচিত লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, কিন্তু তাতে সায় দিয়েও কথা থেকে যেন বাধা পাচ্ছি। সব মিলিয়ে আমার মাথা কাজ করছে না। আজ আয়াস সকলের সামনে আমার সঙ্গে যা ব্যবহার করেছেন তা মানার মতো নয়। এসব মেনে নেওয়া চাই না। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই পিহুর ডানা ঝাপটানোর সঙ্গে তার আওয়াজও পেলাম। পিহু তুই বলে দে আমি কি করব, কোন দিকে যাব? আমার সামনে কতগুলো অচেনা রাস্তা আর বাঁক রয়েছে। কি করে পারি দেব সেই সব? কাকে বেছে নেব? আয়াস নাকি নীলাদ্র? কার সঙ্গে নিজের ঘর বাঁধা উচিত? এটা কোন গোলক ধাঁধা? পিহু ডাকছে। ধুর, আমি বোকা, তোর থেকে সাজেশন চাইছি। সারাদিন তো এই একটা ওয়ার্ড কিছুই বলতে পারিস না। একটু থামলাম, আবারও বললাম, তোর কি মনে হয় আমি ঠিক নাকি আয়াস? পিহুর কাছে উত্তর হিসেবে রয়েছে শুধু তার নিজের নাম ধরে ডাকা, তাই সে করছে। আমার বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতেই আমায় অশান্ত করার লোকটা হাজির হলেন। সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়ল, তবুও এমন হাবভাব নিয়ে থাকলাম যেন আয়েশের উপস্থিতি আমি টের পাইনি। সন্ধে হয়ে এসেছে, এখন এখানে বসে কি করছো? চলো ঘরে চলো। আমি আগের মতোই বিষাদ মুখে বসে রইলাম, যেন আমি আয়েশের কথা শুনতেই পাইনি। কি হলো, শুনতে পাচ্ছ না? ঘরে চলো, তোমার নামে কিছু জিনিস এনেছি, দেখবে চলো। পিহু, তোকে দুপুরে কিছু খেতে দেওয়া হয়নি না? খেতে দেবো তোকে? আয়েশের কথায় পাত্তা না দিয়ে পিহুর উদ্দেশ্যে কথাগুলো বললাম আমি। আনিশা, আই এম টেলিং ইউ সামথিং। উনি আমায় আনিশা তখনই ডাকেন যখন তিনি ভীষণভাবে রাগতে শুরু করেন আমার উপর। তবে আজ আমিও ওনার রাগের ভয়ে সকল কথা মানতে মানতে ক্লান্ত। আমি আবারও পিহুকে বললাম, পিহু দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। বলেই খাঁচার পাশে খাবার হাতাতে লাগলাম। হঠাৎ বিকট শব্দ হলো। চোখ মুখ খিচে ফেললাম আমি, যেন পিহুর খাঁচাটা নিচে পড়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে অস্থিরতার সঙ্গে নড়াচড়া করে বোঝার চেষ্টা করলাম কি হলো।
পিহু জোরে জোরে ডাকছে। তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি ওর কিছু একটা হয়েছে, আর অস্ফুট স্বরে বললাম, পিহু। আমার চুল টেনে হাতের সঙ্গে পেঁচিয়ে ধরলেন আয়াস। পেঁচাতে পেঁচাতে একেবারে গোড়ায় ধরতেই আহ করে উঠলাম আমি। তাতে কোনো ভাবান্তর হলো না আয়াসের। আগের ন্যায় শক্ত গলায় বলে উঠলেন, যেদিন ওই পাখিকে এনেছিলে সেদিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে আমার থেকে ওকে বেশি পাত্তা, ওকে মারতে আমার শুধু কয়েক মিনিটই যথেষ্ট। আমার থেকে গুরুত্ব দিচ্ছ তুমি ওকে, ওই সামান্য পাখিকে? তো ও অন্তত আপনার মতো নিজের সিদ্ধান্ত আমার ঘাড়ে চাপিয়ে দেয় না। ও আপনার মতো ক্ষণে ক্ষণে শাসায় না। ও অবলা প্রাণী, তবুও হয়তো আমাকে বুঝতে পারে। আপনি কি করেন? আয়াস যেন থমকালেন। ওনার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। পিহু এখনো ব্যথা কাতর হয়ে ডেকে চলেছে। হঠাৎই নিজের দিকে আমার মুখ ঘুরিয়ে নিলেন উনি। গরম নিঃশ্বাস আমার মুখে পড়তেই আমার অবাধ্য অনুভূতি মাথা চারা দিয়ে উঠল। কিছু সুপ্ত আকাঙ্ক্ষা মনে এলো।